শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। গতকালই একটি ভিডিওতে বলেছিলাম যে সরকারের সর্বশেষ অবস্থান জেনে নিয়ে এবং কলকাতার কেএমসি এলাকার ব্যাংকগুলো থেকে যে সমস্ত সরকারি পেনশনাররা পেনশন পান তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকলো কিনা সেটার সর্বশেষ পরিস্থিতি জেনে নিয়ে আজকে একটি ভিডিও করে আমাদের অবস্থান আমরা জানাবো। আগামীকাল 23শে জুলাই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলার শুনানি। এই শুনানিটা 50 দিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মামলার সঙ্গে যুক্ত সংগঠনগুলির বৈঠক এবং সেই বৈঠকে সমস্ত সমস্যা মিটে যাবে ভেবে মামলার সঙ্গে যুক্ত একটি সংগঠন মামলা পিছনোর আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সরকারও জানিয়েছিলেন, ফলে মামলা 50 দিন পিছিয়ে 23শে জুলাই আগামীকাল মামলার শুনানি। 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার সরকার কর্মী বান্ধব সরকার, আমার সরকার আদালতে কর্মচারীদের সঙ্গে আইনি লড়াই লড়বে না, কর্মচারীদের মামলার বিরুদ্ধে কোটি কোটি টাকা খরচ করে নামি দামি উকিল নিয়োগ করবে না। কিন্তু আজকে এই মুহূর্তে, আজকে 22শে জুলাই, মামলার ঠিক আগের দিন যে পরিস্থিতি, তাতে একটা বিষয় স্পষ্ট যে মামলা হচ্ছে এবং মামলায় কর্মীপক্ষ এবং সরকার পক্ষ পরস্পর বিরোধী দুটি শক্তি হিসেবেই অবতীর্ণ হচ্ছেন। অর্থাৎ আমাদেরও সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি যাতে হয় তার জন্য সচেষ্ট হতে হচ্ছে এবং সরকার পক্ষ আমাদের বিরুদ্ধে মামলায় লড়বেন, অবশ্যই আইনজীবী দেবেন। জুন মাসে 2025 সালে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ একটি ঐতিহাসিক ইন্টারিম অর্ডার দিয়েছিলেন, যে অর্ডারে 3টি বিষয় ছিল। 1 নম্বর, ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। 2 নম্বর, ডিএ ক্যালকুলেশনের এক এবং একমাত্র সূচক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। 3 নম্বর, বকেয়া ডিএ বা কোনো ন্যায্য প্রাপ্য বা অধিকার দেওয়ার ক্ষেত্রে সরকারের অর্থ নেই, আর্থিক সংকট, এই বিষয়টি কোনো আইনগ্রাহ্য কারণ হতে পারে না। কর্মচারীদের তাদের ন্যায্য প্রাপ্য এবং তাদের অধিকার দিতেই হবে, তার জন্য সরকার কোনোভাবেই আর্থিক সংকটের কারণ দেখাতে পারেন না। এবং সেই ইন্টারিম অর্ডারে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রোপা 2009-এর যে বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ তা কর্মচারীদের দিতে হবে 3 মাসের মধ্যে। তা পূর্বতন শাসক দলের নেতৃত্বাধীন সরকার সেই রায় মানেননি। আমরা তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে রেখেছি, যার শুনানি আজও পেন্ডিং। তারপরে গত 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস PK মিশ্রের বেঞ্চ অত্যন্ত সুনির্দিষ্ট সময়ভিত্তিক রায় দিয়ে বলেছিলেন, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তার 25%
ইমিডিয়েটলি দিতে হবে, অর্থাৎ সঙ্গে সঙ্গে। একটা কমিটি করে দিয়েছিলেন অনারেবল জাস্টিস মালহোত্রা, ইন্দু মালহোত্রার নেতৃত্বে। সেই কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী কটা কিস্তিতে দেয়া হবে এবং সেই কিস্তিগুলির পরিমাণ কত শতাংশ করে হবে সেটা ঠিক করে দ্বিতীয় কিস্তিটা 31শে মার্চ 2026-এর মধ্যে দিয়ে দিতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুসারে 31শে মার্চ 2026-এর মধ্যে আমাদের বকেয়া ডিএর অন্তত দুটো অংশ পেয়ে যাওয়ার কথা এবং 15ই মের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। পূর্বতন শাসক দলের নেতৃত্বাধীন সরকার এবং এখনো পর্যন্ত বর্তমান শাসক দলের নেতৃত্বাধীন সরকার কেউই এই রায়টা মানেননি। পূর্বতন শাসক দলের নেতৃত্বাধীন সরকার যখন ছিলেন তখন অর্থ দপ্তর একটা পরিকল্পিত চক্রান্ত মাফিক পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে রায় কার্যকর করাটাকে একটা বহুমাত্রিক জটিলতার মধ্যে এনে ফেলেছিলেন। এটা একদম পরিকল্পিত চক্রান্ত এবং দুর্ভাগ্য যে সেই চক্রান্তে অর্থ দপ্তরের শীর্ষ আমলারা যুক্ত ছিলেন। সেই চক্রান্তে প্রথমে একটা বিভাজন করা হয় যে সরকারি কর্মচারীদের দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় গ্র্যান্ট ইন এইড, ওয়ার্ক চার্জ, ডেলি রেটেড কর্মী এবং সরকারি চুক্তিকর্মী তাদের কাউকে তাদের আওতার বাইরে রাখা হয়। অর্থাৎ পরিকল্পিতভাবে একটা বিভাজনও তৈরি করে দেওয়া হয় যে এক পক্ষ ভাববেন ওরা পেয়ে গেল সব, আমরা পেলাম না। এই বিভাজনটা তৈরি করে দিয়েছিলেন। 3 নম্বর জটিলতা ছিল একটা ভুল হিসেব তারা ডিএ গণনায় ব্যবহার করেছিলেন। ওই ভুল হিসেব নিয়ে আমি বিস্তারিত বলছি আর বলছি না, আজকে আর বলছি না। সেই ভুল হিসেবের ফলে যে অল্প সংখ্যায় সরকারি কর্মচারী এবং পেনশনার তারা 16 থেকে 19 পর্যন্ত বকেয়া পেয়েছেন, সেটা 57% প্রাপ্যের থেকে 57% কম পেয়েছেন, মাত্র 43% পেয়েছেন। আপনাদের মনে আছে সরকার অর্ডার করেছিল, করে বলেছিল পূর্বতন সরকার যে প্রথম কিস্তিটা এখন দেয়া হচ্ছে, পরের কিস্তিটা 16 থেকে 19-এর দ্বিতীয় কিস্তিটা সেপ্টেম্বর মাসে দেয়া হবে। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে। তারপরে ওই পরের কিস্তি সেপ্টেম্বরে দেওয়ার বিষয়টি উঠে গিয়ে সরকার বললেন আমরা 100% দিয়ে দিয়েছি। 3 নম্বর যেটা করেছেন সেটা হচ্ছে 8 থেকে 15 বলেছিলেন আমাদের কাছে ডাটা নেই, এই সময়ের সার্ভিস বুক স্ক্যান করে সার্ভিস বুক তৈরি করে সেগুলো পোর্টালে আপলোড করতে হবে এবং তারপর সেই অনুসারে দেয়া হবে। এখন এই বহুমাত্রিক জটিলতাটা তৈরি করেছিলেন সরকারের অর্থ দপ্তর। আমরা 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টা অত্যন্ত সুনির্দিষ্টভাবে জানিয়েছিলাম। আজকে 22শে জুলাই, আজ পর্যন্ত এই ডিএ বা ডিআরনেস রিলিফ গণনায় অর্থ দপ্তর যে পরিকল্পিত চক্রান্তমূলক প্রতারণামূলক ভুল করেছে সেই ভুলটি সংশোধনে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ এর পরেও যদি কাউকে দেয়া হয় সেই টাকাটাও দেয়া হবে ভুল হিসেবে। মানে বর্তমান সরকারও পূর্বতন সরকারের চক্রান্তমূলক প্রতারণামূলক পরিকল্পিত ভুল হিসেবের সুযোগ নিয়ে কর্মচারী এবং পেনশনারদের কম টাকা দেওয়ার যে নিন্দনীয় প্রয়াস, সেই প্রয়াসকে কিন্তু বজায় রেখেছে। কারণ ভুলটা অর্থ দপ্তরের। এই ভুলটা সংশোধন করার জন্য বিশ্বব্যাংক থেকে বা রাষ্ট্রসংঘ থেকে বিশেষজ্ঞ আনতে হবে না। অর্থ দপ্তরের যে আমলারা এই ভুলটা করেছেন সেই আমলারাই এই ভুলটা সংশোধন করে নেবেন এবং তারা যে ইচ্ছা করেই এই ভুলটা করেছেন তার সবথেকে বড় প্রমাণ
এই শীর্ষ আমলারা সবাই আইএএস অফিসার। তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পান, অবসরের পরে ডিয়ারনেস রিলিফ পান। তারা জানেন না অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি, এটা বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় একটা গল্প তখন বলা হয়েছিল যে 8 থেকে 19 দিতে পারা, 8 থেকে 15 দিতে পারা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এর তথ্য সরকারের কাছে নেই। আমরা সেদিনও বলেছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বলেছি, এই গল্প আমরা মানতে রাজি নই। কারণ 2016 থেকে HRMS পোর্টালে বেতন পেনশন হয়েছে, অর্থ দপ্তরের কাছে সেই HRMS পোর্টালের ডাটা আছে। তার আগে 15 পর্যন্ত, 2015 পর্যন্ত কোষা নামক একটা সিস্টেমে বেতন পেনশন হতো। সেই সিস্টেম ছিল ডিপার্টমেন্ট বেসড। যদি তর্কের খাতিরে ধরেও নিই কয়েকটি ডিপার্টমেন্ট সেই তথ্য নষ্ট করে ফেলেছে, ডেটাবেস নষ্ট করে ফেলেছে, তাহলেও যে মূল এজেন্সি টাটা কনসালটেন্সি এজেন্সি, তারা সেই তাদের থেকে এই ডেটাবেসটা নেওয়াই যেত। কাজেই আমার কাছে তথ্য নেই, এই কারণে আমি দিতে পারছি না। এই গল্পটা কিন্তু আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। বর্তমান সরকারও আমাদের সেই একই গল্প বিশ্বাস করতে বলছে। এবং কলকাতার পেনশনারদের ক্ষেত্রে, যারা কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে সরকারি পেনশনার যে সমস্ত পেনশন নেন, তাদের ক্ষেত্রে আগের সরকারও বলেছিলেন যে আমাদের কাছে ডেটাবেস নেই, ব্যাংক দিচ্ছে না, এজি দিচ্ছে না, এই জন্যে আমরা দিতে পাচ্ছি না, আমরা ওদের থেকে ডেটাবেস আনার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের পেনশনার, তার ডেটাবেস রাজ্য সরকারের কাছে নেই, এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি সেটাই হয়ে থাকে, প্রথম ইন্টারিম অর্ডার হয়েছিল জুন 2025-এ, তখনই তো অর্থ দপ্তরের এই আমলারা জানতেন যে এই সমস্ত কর্মচারীদের দিতে হবে, পেনশনারদের দিতে হবে, তার জন্য ডেটাবেস না থাকলে ডেটাবেস তৈরি করতে হবে। তারা করেছেন। পলিটিক্যাল এক্সিকিউটিভরা নীতিগত সিদ্ধান্ত নেন, তারা অর্থ দপ্তরের ডে টু ডে যে কাজ, সেই কাজে হস্তক্ষেপ করার মতো সময় তাদের নেই, থাকা সম্ভব নয়। সেক্ষেত্রে অর্থ দপ্তরের আমলারা জুন 25 থেকে আজকে জুলাই 26 আজ পর্যন্ত এই ডেটাবেস তৈরি করতে পারলেন না। এই গল্পটা আমাদের কাছে ঠিক হজম হচ্ছে না। বেশ কয়েকদিন আগে কেএমসি এলাকার পেনশনারদের জন্য একটা অর্ডার বেরিয়েছে। সেই অর্ডারের সম্পর্কে আমাদের আপত্তি আছে। অর্ডারে বলা হয়েছে যে সময় পর্যন্ত ওই পুরো হিসেব করে দেয়া যাচ্ছে না, একটা ইন্টারিম পিরিয়ডে তাদের রিলিফ দেওয়ার জন্য সরকার 8 থেকে 19 তার এস্টিমেটেড হিসেবের 50% দেবেন। আমরা কোনো রিলিফ চাইছি না। সুপ্রিম কোর্টের রায় অনুসারে 2008 থেকে 2019 পর্যন্ত এআইসিপিআই মেনে বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেয়া সরকারের কাছে একটা কম্পালসান, বাধ্যতামূলক বিষয়। এই ইস্যুতে সরকার কেন আমাদের রিলিফ দিতে যাবেন, বা আমরা সেই রিলিফটা নেবই বা কেন? আমরা কোনো রিলিফ চাইছি না। আমরা চাইছি আমাদের যে অধিকার মহামান্য আদালত দিয়েছেন, সেই অধিকারের বলে বাধ্যবাধকতা বা কম্পালসান হিসেবে রাজ্য সরকার এটি আমাদের দেবেন। এবারে আবার গল্প এলো যে বহু লোকের সার্ভিস বুক, সার্ভিস বুক করা নেই, সেগুলোকে আপলোড করতে হবে HRMS পোর্টালে। সেই কাজটা আজ পর্যন্ত হয়ে উঠল না। এই সরকারও তো 2 মাসের বেশি ক্ষমতায় এসেছেন, তো এই সময়টা কি খুব কম যে সার্ভিস বুকগুলো স্ক্যান করে সার্ভিস বুক করে সেগুলো HRMS পোর্টালে আপলোড করে দেওয়া? যদি সরকারের মুরদে এই কাজটা না হয়, অর্থ দপ্তরের
এবং বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে তাদের যারা সর্বোচ্চ আধিকারিক তারা যদি অযোগ্য হন, তারা যদি এই কাজটায় নেতৃত্ব দিতে না পারেন, সরকার তো রায় কার্যকর করার তাগিদে সরকার এজেন্সি নিয়োগ করুন, সেই এজেন্সিকে দায়িত্ব দিন। এরকম হাজার হাজার এজেন্সি আছে যে তারা সার্ভিস বুক স্ক্যান করে সার্ভিস বুক করে সেগুলো HRMS পোর্টালে আপলোড করবে। গত 2 মাসে একটাও সার্ভিস বুক সার্ভিস বুক হয়ে HRMS পোর্টালে আপলোড হয়েছে এরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে? সরকার শুধু গল্প বলছেন, কাজের কাজ কিচ্ছু করছেন না। কলকাতার পেনশনাররা অত্যন্ত উৎসাহিত হয়েছিলেন যে বোধহয় এবার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। অর্ডার হয়ে গেছে, সরকারি অর্ডার। আজ পর্যন্ত কারুর ব্যাংক অ্যাকাউন্টে 1 নয়া পয়সা ঢোকেনি। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই 1 জুনের মিটিংয়ে যে 7 দিনের মধ্যে ব্যাংকগুলোর কর্তৃপক্ষ, এজি, টাটা কনসালটেন্সি সার্ভিস, দরকার হলে রিজার্ভ ব্যাংক, এদের সকলের সঙ্গে বসে এই কলকাতার সরকারি পেনশনারদের সমস্যাটা মেটান। 1 জুনে বলেছিলেন 7 দিনের মধ্যে, আজকে 22শে জুলাই, এখনো পর্যন্ত কাজটা এক কপর্দক এগোয়নি, এক পাও এগোয়নি। গ্র্যান্ট ইন এডের কর্মচারীরা তারা এখন আশঙ্কায় ভুগছেন, আমরা সত্যিই কি বকেয়া পাওয়ার যোগ্য, আমরা কি পাবো? হতাশাটা এমন একটা জায়গায় নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিয়েছে। স্বাভাবিক, 2রা এপ্রিল প্রথম জেলার সরকারি পেনশনারদের অ্যাকাউন্টে এবং সরকারি কর্মচারীদের, গ্রুপ ডি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে এবং প্রভিডেন্ট ফান্ডে ABC গ্রুপের সরকারি কর্মচারীদের এতে 16 থেকে 19 বকেয়ার টাকা ঢুকে গেছে। যদিও ভুল হিসেবে তারা মাত্র 43% পেয়েছেন, আরও 55% বা 57% তাদের প্রাপ্য, তারা পাননি। কিন্তু তারা একটা টাকা পেয়ে গেছেন। আজকে 22শে জুলাই এখনো পর্যন্ত KMC এলাকার পেনশনাররা, ওয়ার্ক চার্জ কর্মচারীরা, ডেলি রেটেড কর্মচারীরা, সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীরা, গ্র্যান্ট ইন এডে যে লক্ষ লক্ষ কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিং, শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের কারুর ব্যাংক অ্যাকাউন্টে 1 নয়া পয়সা ঢোকেনি। শুধু নয়, সরকারের তরফ থেকে কোনো উদ্যোগই নেই। সরকার স্পষ্ট করে বলছেনও না যে এদেরকে কবে দেবেন বা আদৌ দেবেন কিনা। একটা আশঙ্কার স্রোত গ্র্যান্ট ইন এড কর্মচারীদের মধ্যে খুব সঙ্গত কারণেই বয়ে যাচ্ছে যে আমরা পাবো তো, আমরা কি সত্যি এটার যোগ্য। আমরা রোপা 2009 নিয়ে মামলা করেছি। তার উপর আমরা আমাদের পিটিশনে, স্যাটে যে পিটিশন দাখিল করেছি, সেই পিটিশনে কোথাও শুধু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আমরা কিছু চাইনি। আমরা রোপা 2009 যাদের বেতন সংশোধিত হয়েছে, পেনশন সংশোধিত হয়েছে, তাদের সকলের জন্য চেয়েছি। তারা কিন্তু সবাই এই গ্র্যান্ট ইন এড হেডে যারা বেতন পেনশন পান তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয় বিষয়, রোপা 2009 হচ্ছে, এবং যে কোনো রোপা সংবিধানের 309 নম্বর ধারায় সরকারের কনস্টিটিউশনাল কমিটমেন্ট বা সাংবিধানিক প্রতিশ্রুতি, যেটা শাসক দলের বদল হলেও, সরকারের শাসক দলের বদল হলেও যে কমিটমেন্ট থেকে সরকার মুখ ফিরিয়ে নিতে পারে না, সেই রোপা 2009 কিন্তু অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে যে যেমনভাবে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এবং ডিআরনেস রিলিজ হবে, সেই দিন থেকে সেই শতাংশে গ্র্যান্ট ইন এড হেডে যারা বেতন ভাতা পান তাদের ক্ষেত্রেও হবে। রোপা 2009 মামলা, আজ পর্যন্ত সরকার পক্ষ এই আমাদের মামলার পিটিশনের বিষয়বস্তু নিয়ে
অর্থাৎ কারা এর অন্তর্ভুক্ত কারা নন এই নিয়ে কোনো আপত্তি কিন্তু তোলেননি চূড়ান্ত রায় হয়ে যাওয়ার আগে পর্যন্ত। অর্থাৎ আমরা পিটিশনে যে অবস্থান রেখেছিলাম যে কাদের কাদের জন্য মামলা, সেইটা কিন্তু সরকার, স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ রূপা 2009-এ যাদের বেতন এবং ভাতা পেনশন সংশোধিত হয়েছে তারা প্রত্যেকে এই মামলার রায়ে বকেয়া ডিএ পাবেন। এটা সরকার, স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছেন, কারণ এর বিরুদ্ধে তারা কিন্তু একটি শব্দও বলেননি চূড়ান্ত রায় প্রকাশ হয়ে যাওয়ার আগে পর্যন্ত এবং চূড়ান্ত রায় প্রকাশ হওয়ার দিনও। দ্বিতীয় বিষয়, বরাবর যখনই ডিএর অর্ডার বেরিয়েছে এবং এই যে 20% ডিএর যে ঘোষণা হয়েছে, এই সমস্ত ডিএ কিন্তু যেদিন থেকে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা পান বা পাবেন, ঠিক সেই একই দিন থেকে একই হারে এই গ্র্যান্ট ইন এইড হেডের কর্মচারীরাও পাবেন। কাজেই হঠাৎ করে সরকারের মনে হলো যে আমি এদের বাদ দিয়ে বাকিদের দেব, শুধু সরকারি কর্মচারীদের দেব, এটা তো ছেলে খেলা বিষয় নয়। আইন তাতে অনুমোদন দেবে না। সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্টে যখন এই মামলার রায় কার্যকর করতে কত খরচ হতে পারে এই হিসেবটা যখন দিয়েছিলেন সরকারি আইনজীবীরা, সেখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলেছিলেন লিখিতভাবে যে 41,770 কোটি টাকা লাগবে, তার মধ্যে 23,000 কোটি টাকা হচ্ছে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, আর বাকিটা হচ্ছে গ্র্যান্ট ইন এইড হেডে বেতন ভাতা পেনশন যারা পান সেই সব কর্মচারীদের জন্য। কাজেই ধোঁয়াশার কোনো জায়গা নেই, কিন্তু সরকার দিচ্ছেন না। পরিস্থিতিটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, সরকারের দেওয়ার আদৌ কোনো সদিচ্ছা নেই এবং সরকার পূর্বতন সরকারের মতোই, পূর্বতনের সরকার যে ভুল পরিকল্পিত ভুল করে কর্মীদের কম দেওয়ার চক্রান্ত করেছিলেন সেইটাকেই মূলধন করে আগামী দিনে যাদের দেবেন, যদি দেন সেটাও কম হারে দেওয়ার জন্যই তারা প্রস্তুতি রেখেছেন। সে কারণেই আজ পর্যন্ত এই ভুলটা সংশোধন করেননি। যেদিন 22শে জুন যেদিন বাজেট বিবৃতি প্রকাশিত হলো, পেশ করলেন মাননীয় অর্থমন্ত্রী বিধানসভায়, সেদিন ওই বাজেট বিবৃতি পেশের ঠিক পরেই বাজেট বিবৃতিটা মোটামুটি দেখে নিয়ে আমি একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলাম। সেখানে আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে 2026-27 অর্থবর্ষের শেষ দিন অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত যারা এখনো পর্যন্ত বকেয়া ডিএর টাকা পাননি, সেই গ্র্যান্ট ইন এইড বলুন বা অন্যান্য যারা পাননি, তাদের কাউকে 1 পয়সা দেওয়ার কোনো সদিচ্ছা এই সরকারের নেই। অনেকেই আমার তীব্র সমালোচনা করেছিলেন, কিন্তু প্রশাসনের দীর্ঘ 38 বছর আমি ছিলাম, অর্থ দপ্তরেও দীর্ঘদিন কাজ করেছি। রাজ্য সরকার বকেয়া ডিএ বাবদ কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের যে টাকাটা দেবেন, সেটা আমি মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং শাসক দলের মাননীয় বিধায়কদের পূর্ণ সম্মান রেখে বলছি, তারা কেউ কিন্তু তাদের পকেট থেকে দেবেন না। টাকাটা আসবে রাজকোষ থেকে। রাজকোষ থেকে তখনই সরকার কোনো টাকা একটা নির্দিষ্ট খাতে খরচ করতে পারেন যখন বাজেট প্রস্তাব, যে প্রস্তাব পাশ হয়ে যাবে সেই বাজেটে সেই খাতে বরাদ্দ থাকবে। সেই খাতে বরাদ্দ না থাকলে সরকার কিন্তু খরচ করতে পারবেন না। 41,770 কোটি টাকা লাগবে এই রায় কার্যকর করতে। তার মধ্যে 6,600 কোটি টাকা পূর্বতন সরকার খরচ করে গেছেন। তাহলে এখনো 35,170 কোটি টাকার প্রয়োজন। বাজেটের কোথাও আপনি পাবেন না রূপা 2009-এর বকেয়া ডিএ মেটাতে, বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ মেটাতে
এই 35,170 কোটি টাকার সংস্থান রাখা হলো। তাহলে সরকার টাকাটা পাবেন কোথা থেকে, দেবেন কোথা থেকে? কাজেই সরকার পুরোপুরি ভেবে নিয়েছেন যে এই অর্থবর্ষের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ 31শে মার্চ 2027 পর্যন্ত তারা এই বকেয়া ডিএ দিচ্ছেন না। এবার যদি সরকার নতুন করে কোনো সংস্থান করেন, আর্থিক সংস্থান, সেটা বাজেটে অন্তর্ভুক্ত হয়, বা যদি কোনো সাপ্লিমেন্টারি বাজেট করেন, বিষয়টা আলাদা। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে বাজেটে এই 35,170 কোটি টাকার কোনো সংস্থান নেই। ফলে আগামী 31শে মার্চ 2027 পর্যন্ত এই বকেয়া ডিএ পাওয়ার কোনো সম্ভাবনা যারা পাননি তাদের নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অনেক নেতা, অনেক সংগঠন পরামর্শ দিচ্ছেন গ্র্যান্ট ইন এইড হেডের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের, যেই সরকারের উপর আমাদের আস্থা আছে, সরকার দিয়ে দেবেন, আপনারা একটু অপেক্ষা করুন। গণতান্ত্রিক দেশ, তাদের একথা বলার অধিকার আছে। আমি বলছি না তারা অনধিকার চর্চা করছেন, কিন্তু বলুন তো, এই মামলাটা কবেকার, এই প্রাপ্য কবেকার? পঞ্চম রাজ্য বেতন কমিশনের, অর্থাৎ 2006 থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত যে 10 বছর, সেই 10 বছর হচ্ছে এই পঞ্চম রাজ্য বেতন কমিশনের সময়কাল। সেই সময়কার বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ তারপরে ষষ্ঠ রাজ্য বেতন কমিশনের সময়কাল অতিক্রম করে গেছে। 1/1/2016 থেকে 31/12/2025 পর্যন্ত। এটা সপ্তম রাজ্য বেতন কমিশনের সময়কাল। মানে ওই ডিএ প্রাপ্য হয়েছে কত বছর আগে আপনি ভাবুন। আমরা মামলা করেছি 2016 সালে। 2016 সালে মামলা করার ফলে আজকে 11তম বছরে মামলা। আর কত কাল আমরা বলবো? আপনারা অপেক্ষা করুন, সরকার নিশ্চয়ই দিয়ে দেবে। কোনো সুনির্দিষ্ট সরকারি কার্যক্রম না দেখেই আর কতকাল বলবো? আমাদের সঙ্গে যারা এই মামলা করেছিলেন, আমাদের সংগঠনের সাধারণ ট্রেজারার, কোষাধ্যক্ষ ইন্দ্রনীল মিত্র, তিনি প্রয়াত হয়েছেন। অর্থ দপ্তরের যে অসম সাহসী মানুষটির জন্য আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গোপা বিশ্বাস, ফিরদৌস শামীমদের এই মামলায় যুক্ত করতে পেরেছিলাম, এবং যার সূত্রে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রহিম আলী রহিম এবং শেখর কুমার এই মামলায় আমরা যুক্ত করতে পেরেছিলাম, সেই স্বপনদের তিনি নিজে প্রয়াত হয়েছেন। প্রতিদিনই খবর পাই আজকে অমুক অবসরপ্রাপ্ত একজন কর্মচারী মারা গেছেন, কালকে আর একজন মারা গেছেন, কর্মরত বহু কর্মচারী আমাদের ছেড়ে চলে গেছেন। আচ্ছা বলুন তো, আর কত কাল, আর কত অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মী তাদের মৃত্যু হলে, তারা আমাদের ছেড়ে চলে গেলে আমাদের এই আপনারা আরেকটু অপেক্ষা করুন বলার সময়সীমাটা শেষ হবে? এটা তাদের প্রতি একটা নিষ্ঠুর রসিকতা নয়? পেনশনাররা কোন অবস্থায় আছেন, সে রাজ্য সরকারি পেনশনার হন বা গ্র্যান্ট ইন এইড হেডে পেনশন প্রাপক পেনশনার হন, তারা কোন অবস্থায় আছেন? কতজন কর্মরত কর্মচারী তার খোঁজ রাখেন বলুন তো? এখনো অসংখ্য পেনশনারের পেনশন 5,000 টাকার নিচে, বহু পেনশনার পেনশন পান 10,000 টাকার নিচে, 1,000 টাকা 2,000 টাকা পেনশন পান, এরকম মানুষও রয়েছে। আজকে এই অস্বাভাবিক উচ্চ দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য পেনশনে তারা ডাল ভাতের জোগাড় করবেন না ওষুধপত্রের খরচ জোগাড় করবেন? তাদের এইটা হক পাওনার টাকা। একটা কর্মী বিদ্বেষী প্রতারক সরকার এই টাকাটা তাদের দেননি,
তাদের পকেট থেকে কেড়ে নিয়েছিলেন, সেই টাকাটা তাদের পাওয়ার জন্য আর কত কাল অপেক্ষা করতে হবে? আরও কত পেনশনার, আরও কত কর্মরত কর্মচারী তারা মারা যাওয়ার পরে সরকার বাহাদুর মনে করবেন যে না, এবার বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফটা দিয়ে দেওয়া প্রয়োজন? দেখুন, সোজা কথা সোজাভাবে বলি, যারা এখনো অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন তারা কেন দিচ্ছেন আমি জানি না, কিন্তু একটা কথা বলবো, আজকে যে পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি তাতে আমরা মনে করছি না যে এই সরকার রূপা 2009-এর বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ মেটানোর ব্যাপারে ন্যূনতম আন্তরিকতা তাদের আছে। তারা শুধু সময় নিতে চাইছে। এবং বারবার বলছি, আগের সরকার বর্তমান সরকার যে গল্প আমাদের বিশ্বাস করতে বলছেন, এই গল্প বিশ্বাসযোগ্য নয়। তথ্য নেই, ই সার্ভিস বুক হয়নি, এই গল্পগুলো আদৌ বিশ্বাসযোগ্য নয়। সরকার দিতে চাইছেন না, সেই জন্য আমরা পাচ্ছি না। আমরা আগামীকাল 23শে জুলাই মামলা আছে, আমাদের সমস্ত আইনজীবীরা থাকবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, রহিব রোম, শেখর কুমার, আলী রহিম সবাই থাকবেন। আমরা আপ্রাণ চেষ্টা করব এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার, যাতে মহামান্য সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট অর্ডার দেন। একটা বিষয় আমরা স্পষ্ট বুঝে গেছি, মহামান্য সুপ্রিম কোর্ট যদি রাজ্য সরকারের বিরুদ্ধে অর্থ দপ্তরের আধিকারিক এবং মুখ্য সচিবের বিরুদ্ধে রুল জারির মতো কোনো কঠোর ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু এই দাবি আদায়, এই বকেয়া ডিএ আদায় খুব কঠিন। কাজেই সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি, আপনারা আশীর্বাদ করুন। সুপ্রিম কোর্টে যেন আমাদের আইনজীবীরা আমাদের সমস্ত বক্তব্য, সে গ্র্যান্ট ইন এড বলুন, সে ওয়ার্ক চার্জ বলুন, সে চুক্তিভিত্তিক কর্মী বলুন, সে ডেইলি রেটেড কর্মী বলুন, সে কলকাতার সরকারি পেনশনার বলুন, বা সরকারি কর্মচারীদের বাকি বা পেনশনারদের আরও যারা এখনও বাকি রয়ে গেছেন, আরও যাদের প্রাপ্য, তাদের সকলের বিষয়টা, ভুল হিসেবের বিষয়টা আমরা সুপ্রিম কোর্টে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে পারি। একটি কথা এই প্রসঙ্গে বলবো, আপনাদের হয়তো শুনতে একটু খারাপ লাগবে। দেখুন, শুধু আদালতের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমরা বারবারই বলেছি যে ট্রেড ইউনিয়ন সংগঠন হিসেবে আমরা মনে করি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ই হচ্ছে ট্রেড ইউনিয়নের কাজ। আমরা আদালতে গিয়েছিলাম একটা বিশেষ পরিস্থিতিতে, কারণ তৎকালীন সরকার আমাদের কথাটুকু পর্যন্ত বলতে দিচ্ছিলেন না। আন্দোলন সংগঠন করা তো বহু দূরের কথা। তখন মূলত 3টে কারণে আমরা এই মামলাটা করেছিলাম। 1 নম্বর কারণ হচ্ছে যে সরকারের কাছে একটা বার্তা পৌঁছিয়ে দেয়া যে কর্মচারী সংগঠনও সিনা টান টান করে বুক চিতিয়ে সরকারের শ্রমিক কর্মচারী নীতির বিরুদ্ধে, বিরোধী বা বিদ্বেষী নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জানে। কর্মচারীদের কাছে যে ভীত সন্ত্রস্ত কর্মচারীরা আমাদের আন্দোলনের ডাকে সাড়া দিতে আতঙ্কিত হচ্ছিলেন, আমরা আন্দোলন সংগঠন করতে পারছিলাম না, সেই কর্মচারীদের কাছে একটা বার্তা পৌঁছিয়ে দেয়া যে কর্মীপক্ষ পারে সরকারের চোখে আঙুল দিয়ে বলতে রাজা তোর কাপড় কোথায়, এবং সরকারের কর্মী বিদ্বেষী নীতি কর্মসূচির বিরুদ্ধে দৃঢ় সাহসী অবস্থান নিতে পারে। 3 নম্বর হচ্ছে যে ডিএর একটা আইনি অধিকার আদায় করে নেওয়া। এই কারণেই আমরা মামলা করেছিলাম। কিন্তু আদালতই শেষ কথা নয়। আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেকবার বলেছেন আপনাদের আন্দোলন করতে হবে। আজকে খুব দুঃখের সঙ্গে বলছি, এই যে গ্র্যান্ট ইন এড হেডের কর্মচারী এবং পেনশনাররা যে আজকে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ভাবুন তো, 2016 সালে যখন আমরা মামলা করি স্যাটে, আমরা কিছুতে মামলা তুলতে পারছিলাম না। অনেক শিক্ষক সংগঠনের কাছে আমরা গিয়েছিলাম যে দেখুন, আমরা বারবার মামলা
মেনশন করছি, কিন্তু স্যাট তো মামলা শুনছে না। আপনারা হাইকোর্টে যদি এই ইস্যুতে একই বিষয়ে মামলা করেন, আমরা স্যাটে বলতে পারবো যে একই ইস্যুতে হাইকোর্টে মামলা হয়েছে, তাহলে আমাদের মামলাটাও ওই হাইকোর্টে এসে যাবে। যুক্ত কেউ আসেন, কেউ মামলা করেননি। আবার 2017 সালে যখন হাইকোর্টে মামলা এলো, তখনও কিন্তু আমরা বহু সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছি, প্রকাশ্যে আমরা বিবৃতি দিয়েছি সংবাদ মাধ্যমে, কিন্তু দুর্ভাগ্য কোনো সংগঠন মামলায় যুক্ত হননি। আজকেও যখন আমরা সুপ্রিম কোর্টে যাই, যখন আমরা মাল হত্যা কমিটির কাছে প্রতিনিধিত্ব করতে যাই, সেখানে কিন্তু গ্র্যান্ড ইন হেডের কোনো প্রতিনিধি থাকেন না, কারণ তারা কেউ, তাদের কোনো সংগঠন এই মামলায় যুক্তও হননি এবং মামলা নিজেরা করেনও নি। আমি 22 জুলাই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করেছিলাম যে সরকারের মতিগতি ভালো লাগছে না, সরকার বাজেটে কোনো সংস্থান রাখেনি। এই অবস্থায় আপনারা প্রত্যেকে, যে সমস্ত পেনশনার এখনও সক্ষম আছেন শারীরিকভাবে, মানসিকভাবে এবং কর্মরত কর্মচারীরা, আপনারা প্রত্যেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ইন্দু মাল হত্যা কমিটি, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী, এদের প্রত্যেকের কাছে একটা করে চিঠি দিন আপনাদের সমস্যার কথা জানিয়ে। যারা টাকা পাননি তারা জানান আমরা টাকা পাইনি, যারা কম টাকা পেয়েছেন তারা জানান আমরা কম টাকা পেয়েছি। প্রত্যেকে আপনারা জানান, কারণ মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে যখন বিপুল সংখ্যায় এই ধরনের আবেদনপত্র যাবে, সুপ্রিম কোর্টে যখন যাবে, তখন তারা একটা চাপে পড়বেন। দুর্ভাগ্য, খুব সামান্য কয়েকজন ব্যক্তি কর্মচারী এই উদ্যোগে সাড়া দিয়েছে। আবার আমরা যখন আন্দোলনের ডাক দিই, সেই আন্দোলনেও কিন্তু সিংহভাগ কর্মচারী সরকার সমর্থনের দায়বদ্ধতা থেকে, সেই আন্দোলন থেকে দূরে থাকেন। ফলে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা আমাদের সরকারের কাছে প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে বলুন, আমরা পূর্বতন সরকারের আমলে বহু বড় বড় কথা বলেছি, যে বিপুল আন্দোলন করেছি, কিন্তু এরকমটি কি একদিনও পেরেছি যে একটা ধর্মঘট করে একেবারে প্রশাসনটাকে অচল করে দিতে? পারিনি। আবার কি পেরেছি নবান্নে 12 লক্ষ কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন, তাদের মধ্যে 2 লক্ষকে নিয়ে আমরা একটা মিছিল নবান্নে করতে পেরেছি? আজকেও করার ক্ষমতা রাখি। কাজেই প্রত্যেক কর্মচারী এবং অবসরপ্রাপ্তি, যারা কোনো সক্ষম অবসরপ্রাপ্ত কর্মচারীর কাছে আবেদন করব, অদূর ভবিষ্যতে বড় আন্দোলন গড়ে তুলতে হবে, তার মানসিক প্রস্তুতি নিন। কারণ সুপ্রিম কোর্টে কতটা কি হবে সেটা কিন্তু অনিশ্চিত, আমরা নিশ্চিত করে বলতে পারছি না। কাজেই সুপ্রিম কোর্টে আমরা যেমন আমাদের যুক্তি সাজাবো, সরকার পক্ষও কিন্তু নামি দামি উকিল দিয়ে তাদের যুক্তি সাজাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।